নাথিং ফোন 2A 2024 সালের শুরুর দিক দিয়ে এই ফোনটা রিলিজ হয় এবং মার্চ মাসের দিকে মেবি এটা রিলিজ হয়েছে, কিন্তু এই সময়ে 2025 সালের শুরুর দিক দিয়ে সেটার বয়স যখন 1 বছর পার হয়ে গেছে তখন এসে এই ফোনটা একটা পারফেক্ট ডিল হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি যে এই ফোনটা এখন একটা পারফেক্ট ডিল বলা চলে। আর এটা এখন কিন্তু ইউজড মার্কেটে 25 থেকে 26,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস রেঞ্জে আসলে নাথিং ফোন 2A যারা কিনতে চাচ্ছেন, আপনারা এই ফোনটা কিনবেন কিনা সেটা তো অবশ্যই আজকের ভিডিওতে জানাবো, এবং 1 বছর পরে সেটার পারফরমেন্সের কি অবস্থা, আর ক্যামেরাতে যে প্রবলেমগুলো আগে ছিল কিংবা সফটওয়্যার রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো কতটা সলভ করেছে নাথিং, সেটাই জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই নাথিং ফোনটা দিয়ে নাথিং ভিডিও বানানোর জন্য। তো আপনি যদি এই ধরনের নাথিং ফোন অথবা যে কোনো ইউজড ফোন কিনতে চান তাহলে কিন্তু আপনি গ্যাজেটম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। নাথিং ফোন 1 যখন মার্কেটে প্রথমবার আসে তখন মার্কেটে মোটামুটি ভালোই সারা ফেলে দিয়েছিল, কিন্তু এই নাথিং ফোন 2A এসে এতটাও সারা ফেলতে পারে নাই। কারণ হচ্ছে এটার আগলি ডিজাইন। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো বা এটা ভালো লাগবে না এই ডিজাইন, আবার অনেকের কাছেই ভালো লাগবে, কিন্তু আমি যতদূর দেখলাম যে ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে নাথিং ফোন 2A ডিজাইনটা পছন্দই করতেছে না, মানে ডিজাইনটাই পছন্দ করতেছে না। আর আমার কাছে পার্সোনালি যদি বলি তাহলে এর ক্যামেরা বামটাই আমার কাছে কেমন জানি লাগতেছিল, উইয়ার্ড একটা জায়গার মধ্যে দিয়ে রাখছে, এটা কেমন দেখা যায়। এটা যদি যে কোনো এক কর্নারে দিত তাহলে মনে হয় যে ডিজাইনটা আরো বেশি সুন্দর হতো। ডিজাইন যেরকমই হোক না কেন, নাথিং ফোনের যে সিগনেচার লাইট, এই লাইট কিন্তু এটার মধ্যে থাকতেছে, কিন্তু নাথিং ফোন 1 এর মধ্যে লাইট বেশি ছিল, অনেকগুলো লাইটের স্টেপ ছিল এদিক ওদিক মিলে, কিন্তু নাথিং ফোন 2A এর মধ্যে এসে লাইট স্টেপ কমে গিয়ে 3টা হয়ে গেছে, এবং এই 3টা স্টেপও কিন্তু ইউজফুল। যেমন আপনি যদি ভলিউম আপ ডাউন করেন তাহলে এই যে দেখতে পারবেন যে এই লাইটের মধ্যে বোঝা আছে যে ভলিউম কতটুকু আছে। তাছাড়াও কিছু নোটিফিকেশন আসলে এটাকে কাস্টমাইজ করা যায়, যেটাই কিন্তু নাথিং ফোনের একটা সিগনেচার নিয়ে আসছিল। আর এটার মধ্যে লাইট কমিয়ে দেওয়ার কারণটা আমি জানি না, লাইট বেশি দিলে একটু বেশি সুন্দর লাগে। তাছাড়া ট্রান্সপারেন্ট ব্যাক সাইডের ভিতরে যেরকম কয়েলের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা একটা ওয়্যারলেস কয়েল, এটা ওয়্যারলেসলি চার্জ দেওয়া যাবে, কিন্তু এরকম কোনো অপশন নাই। জাস্ট এর যে রিবন গুলো রয়েছে সেটাকেই মনে হচ্ছে বাঁকা তেরা করে ডিজাইন করে দিয়ে দিছে, বাট দেখতে কিন্তু খারাপ লাগে না, এই ডিজাইনটা ভালোই লাগে। আর এর ব্যাক সাইডটা হচ্ছে প্লাস্টিক, যার কারণে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে যায়। আমার হাতে যেহেতু এটা একটা ইউজড ইউনিট, এর যে লাইটের স্টেপ গুলো রয়েছে সেটা চারপাশে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে কেমন যেন একটা দাগ পড়ে গেছে। তার মানে এটা যে আগে ইউজ করছে সে কভার ইউজ করছিল এবং কভারের দাগটাই মনে হচ্ছে জায়গায় পড়ে গেছে। তো এটার মধ্যে খুব ইজিলি কিন্তু দাগ পড়ে যায়, আপনি যদি কভার ইউজ করেন তারপরে দেখতে পাবেন যে প্রচুর স্ক্র্যাচ কিন্তু এটার মধ্যে পড়ে যাবে। অবশ্যই এটাকে কেয়ারফুলি ইউজ করতে হবে। তাছাড়া এর যে ফ্রেমটা রয়েছে সেটাও একটা প্লাস্টিক ফ্রেম, যার কারণে হাতে নিতে খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না, মানে চিপ চিপ লাগে আর কি। আর এর ব্যাক সাইডটা হাতে নিতে ভালোই লাগে, আর হচ্ছে হাতে ধরতেও মোটামুটি ভালোই কমফোর্টেবল, যদিও কিনা অনেকটাই মোটা মনে হচ্ছে এই ফোনটা। এর ব্যাক সাইড প্লাস্টিক ইউজ করা হলেও এই ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5, যার কারণে মোটামুটি শক্তপোক্ত। তারপরেও বলবো যে একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার জন্য। নাথিং ফোন 2A তে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট পাচ্ছেন এবং 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, আর এখানে কিন্তু HDR10+ সাপোর্টও পাচ্ছেন। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1300 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইট ইউজ করতে গেলে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না। কিন্তু এতে যে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটটা ইউজ করা হয়েছে, এইটা আমি ইউজ করে খুব বেশি একটা স্মুথ ফিল পাই নাই। মানে অন্যান্য 120 হার্জের ডিসপ্লেগুলো ইউজ করতে যেরকম অনেক বেশি স্মুথ লাগে, এটা এতটা স্মুথ লাগতেছিল না, মনে হচ্ছিল যে 90 হার্জ কিংবা 100 হার্জে বেশিরভাগ সময় থাকতেছে। কিন্তু এটা আবার কিছু কিছু অ্যাপে দেখা যায় যে না, ঠিকঠাক ভাবে স্মুথলি 120 হার্জ কাজ করতেছে। তো এই বিষয়টা কিন্তু প্রথম থেকেই নাথিং ফোন 2A তে প্রবলেম ছিল, এবং এই 25 সালের শুরুর দিক দিয়ে এসে এটা খুব একটা ফিক্সড হয়ে গেছে যে ব্যাপারটা এরকম না, এখনো টুকটাক ইস্যু এরকম দেখা যাচ্ছিল। কিন্তু এই ডিসপ্লেটা যে বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ডিসপ্লের চারপাশের বেজেলটা। একটা বাজেট ফোন হিসেবে এতটা সিমেট্রিক্যাল বেজেল আমি এর আগে কখনোই কোনো ফোনে দেখি নাই। এর টপ সাইড থেকে শুরু করে বটম, লেফট সাইড, রাইট সাইড প্রত্যেকটা সাইডের বেজেল কিন্তু অনেক বেশি সিমেট্রিক্যাল ছিল। এক পাশে মোটা, নিচের দিকে মোটা, উপরে চিকন, এই ধরনের কোনো কিছু নাই। ডিসপ্লে চারপাশের বেজেলগুলোর দিকে তাকালে মনে হয় যে এটা একটা ফ্ল্যাগশিপ ফোনই হাতে নিছি। এই ফোনের প্রাইস অনুযায়ী ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে এই জায়গায় অসাধারণ লেভেলের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমি এটা ডিসপ্লে ফ্যান হয়ে গেছি বলতে পারেন, কারণ এত কম বাজেটে আসলে এত ভালো ডিসপ্লে নরমালি পাওয়া যায় না। যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে কিন্তু এই জায়গায় আপনি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাচ্ছেন। নাথিং ফোন 2A তে SoC হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7200 Pro যে চিপটা রয়েছে সেটা, এবং এই চিপটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে, যার কারণে এই চিপটা 25,000 টাকা প্রাইস রেঞ্জের যে ফোনগুলো এখন পাওয়া যায় ইউজড মার্কেটে সেগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এটা দিয়ে যদি আপনি টুকটাক গেমিং করতে চান তাহলে অনায়াসে গেমিং করতে পারবেন। এটার মধ্যে চাইলে আপনি খুবই স্মুথলি পাবজিও খেলতে পারেন। তাছাড়া রেগুলার লাইফে ইউজ করতে গেলেও নাথিং এর যে ওএসটা রয়েছে একদমই স্টক অ্যান্ড্রয়েড এর মতো। তাছাড়াও নাথিং এর কিছু কাস্টমাইজেশন রয়েছে, সেগুলো সবকিছু মিলে আমার কাছে অসাধারণ লাগছে এর ইউআইটাও। তার পাশাপাশি রেগুলার লাইফে ইউজ করতে গেলে আপনি কোনো অবস্থাতে কোনো ল্যাগ হ্যাং দেখবেন না। এই ফোনটা যখন নাথিং লঞ্চ করে তখন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে বাগ বাগ লুক ছিল, মানে ল্যাগ করতো, হ্যাং করতো, মাঝে মাঝে অ্যাপ
ক্র্যাশ করতো। তাছাড়া 2-3টার বেশি অ্যাপ নিলে দেখা গেছিল যে লাস্টে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ক্লোজ হয়ে যেত, এই ধরনের অনেক ইস্যু ছিল। কিন্তু 2025 সালে এসে মানে মোটামুটি 1 বছর পরে এই ফোনের মধ্যে যত ধরনের প্রবলেম ছিল সফটওয়্যার রিলেটেড সকল কিছুই কিন্তু নাথিং আপডেট দিয়ে ফিক্সড করে দিয়েছে, যার কারণে এই ফোনটা এখন একদমই স্মুথ একটা ফোন হয়ে গেছে। মানে আপনি সফটওয়্যার রিলেটেড কোনো ধরনের ইস্যু ফেস করবেন না। যারা ডেইলি ড্রাইভার হিসেবে এই ফোনটা নিতে যাচ্ছেন আমি মনে করি যে এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ পারফরম্যান্স নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবেন না। কিন্তু যারা হেভি গেমার রয়েছেন এই নাথিং ফোন 2A কিনে আপনার গেমিং এক্সপিরিয়েন্স একদম আকাশ লেভেলে নিয়ে যাবে যে ব্যাপারটা এরকম না, আপনি এটা থেকে মোটামুটি লেভেলের একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এটার মধ্যে গেমিং করে দেখেছি যে ফোন কোন অবস্থাতে গরম হচ্ছিল না, এটা দেখে মোটামুটি অবাক হলাম। পরে মাথায় আসলো যে আচ্ছা এটার মধ্যে তো প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, যার কারণে হিটটা খুব বেশি একটা হাতে লাগতেছিল না। কিন্তু যখন গরমকালে আপনি ইউজ করবেন তখন হয়তো আপনি হিটটা ফিল করতে পারবেন। কিন্তু যখন লং টাইম গেমিং করতেছিলাম তখন দেখলাম যে আস্তে আস্তে পারফরম্যান্সটা একটু ড্রপ করতেছে। আপনারা যারা গেমার রয়েছেন তাদেরকেও আমি এই ফোনটাকে সাজেস্ট করতে পারি, কারণ এটার গেমিং এক্সপিরিয়েন্সও ভালোই ছিল। এই ফোনটা অনেকেই পছন্দ না করার কারণ হচ্ছে এটার ক্যামেরা হাউজিং আর ক্যামেরার পজিশন। আর ক্যামেরার পজিশন যেরকমই হোক না কেন, এই জায়গায় যে দুইটা লেন্স দিছে দুইটাই কিন্তু খুবই ইউজফুল লেন্স। একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এই জায়গায় কোনো ইউজলেস লেন্স ইউজ করে নাই। আর এর ছবিগুলো ছিল ফোনের বাজেট অনুযায়ী খুবই ভালো, একদমই ন্যাচারাল ছবি দিচ্ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিচ্ছিল। এই ফোনটা লঞ্চ করার পরে যখন এটার ক্যামেরা কিছু স্যাম্পল দেখতেছিলাম তখন দেখলাম যে ছবি খুব একটা ভালো ছিল না। এবং আমি আগের কিছু রিভিউ দেখলাম যারা এই ফোনটা রিভিউ করেছে তারাও বলতেছিল যে ক্যামেরার লেন্স যখন সুইচ করা যায় দুইটার লেন্সের কালার দুই রকম হয়ে যায়। তো এই ধরনের কিছু ইস্যু ছিল যেগুলো কিন্তু এখন ফিক্সড করে দিয়েছে। আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুলেন কিংবা আপনি মেইন লেন্স দিয়ে ছবি তুলেন আপনি সিমিলার একটা কালার পাবেন। হ্যাঁ 19-20 হয় এটা এখনো, কিন্তু আপনি সিমিলার একটা কালার পাবেন। যেরকম আমি আগের রিভিউগুলো দেখে যেটা বুঝলাম যে কালার একদমই ভিন্ন করে ফেলতো, তো সেই জায়গায় এসে এটা কিন্তু অনেকটাই ফিক্সড হয়েছে, কালার এখন সিমিলার একটা কালার দিছিল। তাছাড়া এখনো কিছু প্রবলেম রয়ে গেছে, যেরকম এর ক্যামেরা অ্যাপে ঢুকে যখন লেন্স সুইচ করা যায় এটা মাঝে মাঝে ডিলে করে, কিংবা লেন্স থেকে যখন আপনি অন্য কোনো মোডে যাবেন ফটো মোড থেকে ভিডিও মোড কিংবা যে কোনো মোডে যাবেন তখন একটু ল্যাগি ল্যাগি মনে হচ্ছিল। তো এইটা আমার মনে হয় যে আর ফিক্সড হবে না, যেহেতু 1 বছরে এটা ফিক্সড হয় নাই। তো এই বিষয়গুলো আপনাকে মেনে নিতে হবে। কিন্তু এগুলো মেনে নিলেও 25 থেকে 26 হাজার টাকায় যেরকম ছবির আউটপুট দিচ্ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিকঠাকই আছে, একদমই ন্যাচারাল কালার দিচ্ছিল। যারা একদম ন্যাচারাল কালার পছন্দ করেন না তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না, কিন্তু দেখা যায় যে মানুষের ফেস দেখলে হ্যাঁ একটু সাদা করে দেয়, যেটা হয়তো বা অনেকেই ভালো লাগবে, মানে অনেকেরই না ম্যাক্সিমাম অর্জনই ভালো লাগবে, নিজেকে সুন্দর দেখাইতে সবাই চায়। তো এটা দিয়ে ছবিগুলো সুন্দরই ছবি তুলতে পারবেন। তাছাড়া এটা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলো খুবই সুন্দর ছিল। এটা দিয়ে 1x এবং 2x এ পোর্ট্রেট তোলা যায়। পোর্ট্রেটের এজ ডিটেক্ট থেকে শুরু করে ডিটেইল খুবই ভালো ছিল, কিন্তু ফেসটাকে একটু কেমন জানি সফট করে দেয় এবং ফেসটাকে একটু ব্রাইট করে দেয়। ব্রাইটনেসটা সবাই পছন্দ করে, কিন্তু সফট করে দেওয়াটা এইটাও মেবি সবাই পছন্দ করে। কিন্তু যদি আপনি ডিটেইল কিংবা শার্পনেসের কথা চিন্তা করেন তাহলে প্রাইস অনুযায়ী ঠিকই ছিল। এজ ডিটেক্টটা স্পেশালি আমার কাছে ভালো লাগছে যে একটা বাজেট ফোন থেকে খুবই ভালো এজ ডিটেক্ট পাচ্ছি। কিন্তু যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন না তারা এত হতাশ হবেন না, কারণ এটা দিয়ে ছবি তোলার পর আপনি চাইলে কিন্তু আপনার মন মতো করে কালার করে নিতে পারবেন। এটা একটা ভালো ব্যাপার, যেহেতু ভালো কোয়ালিটির ছবি পাচ্ছেন। এর ব্যাক সাইডে দুইটা ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায় এবং এর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ও আচ্ছা, এর সেলফি ক্যামেরা নিয়ে তো কথাই বলি নাই। এর সেলফি ক্যামেরাতে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটার ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে সিমিলার একটা রেজাল্ট পাবেন হচ্ছে ব্যাক ক্যামেরার মতো। সিমিলার বলার কারণটা আমি বলি যে দেখবেন যে আপনার ফেসটাকে ব্রাইট করে দিচ্ছে এবং একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়ে, মানে চুলগুলো কালো করে দিয়ে আপনার ফেসটাকে ব্রাইট করে সাদা করে দিচ্ছে। তাছাড়া এটার মধ্যে মোটামুটি ভালোই ডিটেইল থাকে, যদিও কিন্তু একটু সফট করে ফেলে ফেসটাকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষজনের কাছেই এর ছবিগুলো ভালো লাগবে। তাছাড়া এর সেলফি ক্যামেরার পোর্ট্রেটের এজ ডিটেক্ট খুবই ভালো ছিল, যার কারণে বাজেটের কথা চিন্তা করে যদি এর সেলফি ক্যামেরার ছবিগুলো দেখেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, যেহেতু সুন্দর করে দেয় যার কারণে একটু বেশি ভালো লাগছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে আসি আর প্রত্যেকটা লেন্সের ভিডিও টেস্ট। এই হচ্ছে নাথিং ফোন 2 এর আলট্রা ওয়াইডের ভিডিও। এর আলট্রা ওয়াইড দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায় এবং ডিরেক্ট সানলাইট, এখন অনেক বেশি রোদের মধ্যে ভিডিও করতেছি, তো একদম ডিরেক্ট সানলাইটেও যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আর অডিওটাও হচ্ছে এটা দিয়ে রেকর্ড হচ্ছে। অডিওটা কেমন পাচ্ছেন আই থিঙ্ক বুঝতে পারতেছেন, বাহিরে মোটামুটি ভালোই নয়েজ আছে। তো এরকম নয়েজের মধ্যে ভালো একটা অডিও কিন্তু পাওয়া যাচ্ছে এইটা থেকে। তো আমরা এখন সুইচ করবো হচ্ছে এর মেইন লেন্স এবং দেখবো যে মেইন লেন্সের ভিডিওর কী অবস্থা। আর এটা হচ্ছে এর মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্সে যদি আপনি ফোনটাকে ফ্লিপ করে ভিডিও করেন, মানে ফোনটাকে উল্টা করে ধরে ভিডিও করেন, তাহলে এরকম একটা ভিডিও পাবেন এবং কতটুকু ওয়াইড ভিডিও পাচ্ছেন সেটা আপনি বুঝতে পারতেছেন। এর আলট্রা ওয়াইড দিয়ে যখন আমি ভিডিও করতেছিলাম তখন খুবই ক্লিয়ারলি ভিডিওটা মানে হচ্ছিল, ক্লিয়ারলি না সরি, মানে অনেক বেশি ওয়াইড ভিডিও হচ্ছিল, যেহেতু আলট্রা ওয়াইডের মধ্যে ওয়াইড ভিডিও দরকার হয়। যারা ব্লগিং করতে চান, ফোনকে ফ্লিপ করে মানে ট্রাভেল ব্লগ টক বানাবেন, তাদের জন্য আমার মনে হয় যে আর আলট্রা ওয়াইডের যে ওয়াইড ভিডিওটা করতে পারে সেটা অনেক ভালো একটা বেনিফিট দিবে। তার পাশাপাশি এখন মেইন লেন্সের কেমন ভিডিও পাচ্ছেন সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারছেন। এটার স্টেবিলাইজেশনটা যদি একটু চেক করি তাহলে আইডিয়া করতে পারবেন যে মানে ফাস্ট হাঁটতেছি, যদি কিনা তাদের মধ্যে শুধু কাপড় আর কাপড়, তাছাড়া কিছুই নেই। তো এটার 4K 30 fps ভিডিওটা এরকম হবে। আর 4K 30 fps ভিডিও শ্যুট করার অবস্থায় কিন্তু আপনি চাইলেই এর মেইন লেন্স থেকে আলট্রা ওয়াইডে সুইচ করতে পারবেন না, কিংবা আলট্রা ওয়াইড থেকে এর মেইন লেন্সে সুইচ করতে পারবেন না। এইটা যদি সুইচ করা যেত তাহলে আরও বেশি ভালো হতো। যদি কিনা আপনি 1080p শ্যুট করেন তখন আবার আপনি চাইলে কিন্তু এটা সুইচ করতে পারবেন। এটা হচ্ছে নাথিং ফোন 2 এর সেলফি ক্যামেরা ভিডিও। এর সেলফি ক্যামেরা দিয়ে যদি লো লাইটে ভিডিও করেন, এখন লো লাইট বলা চলে না কারণ আমার মাথার উপর বিশাল বড় লাইট জ্বলতেছে, তো এটা লো লাইটই বলা চলে। লো লাইটে ভিডিও করলে এরকম একটা
একটা ভিডিও পাবেন এবং সাউন্ডটাও কিন্তু এটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো এটার ভিডিও এতটা ভালোভাবে আশা করি নাই, মানে যারা ক্যামেরাতে নিজেকে সুন্দর দেখাতে চান, মানে আমার মতো কালো হয়েও সুন্দর দেখাতে চান, তো তারা কিন্তু এটা দিয়ে ভিডিও করতে পারেন। দেখেন যে আমাকে অনেক সুন্দর লাগতেছে, যদিও কিনা এতটাও সুন্দর না। তো এটা হচ্ছে লো লাইটের সেলফি ক্যামেরার ভিডিও। এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে 5000 mAh এর একটা ব্যাটারি, আর এটার মধ্যে কিন্তু সর্বোচ্চ 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, যার কারণে খুবই ফাস্ট চার্জও করতে পারবেন। এটা থেকে আপনি অনায়াসে কিন্তু একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে সকালে যদি ফুল চার্জ করে বাসা থেকে বের হন, সারাদিন আপনি এটাকে ইউজ করতে পারেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট এই ফোন নিয়ে প্যারা খাবেন না। এটা থেকে আপনি এভারেজে 6 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পাবেন। ফাইনালি এখন কথা হচ্ছে 25 থেকে 26,000 টাকা খরচ করে আসলে এই নাথিং ফোন 2 আপনার জন্য কেনা উচিত হবে কিনা। আমি বলবো যে আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফোনটা দেখতে পারেন, যদি কিনা আপনার কাছে ডিজাইনটা ভালো লাগে। কারণ এই ফোন কেনার আগে মানুষজন বেশিরভাগ চিন্তা করতেছিল ডিজাইনের কথাটাই আগে চিন্তা করে আর কি, মানে ডিজাইনটাই প্রথমেই ভালো লাগে না মানুষজনের। তো ডিজাইনটাকে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমি বলবো যে এর সফটওয়্যার, এর পারফরমেন্স কিংবা এর ক্যামেরা নিয়ে আপনি 25 থেকে 26,000 টাকা বাজেটে অবশ্যই সন্তুষ্ট থাকবেন। কিন্তু আমার কাছে পার্সোনালি সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে নাথিং ফোনের ইউআইটা, কারণ এটা দেখতেই জোস লাগে, আর হচ্ছে এটা যেহেতু একদমই স্টক অ্যান্ড্রয়েডের মতো, যার কারণে আপনি এটার মধ্যে কোনো এক্সট্রা অ্যাড পাবেন না, কিংবা হিবিজিবি কোনো এক্সট্রা ব্লুটুথ নাই, যার কারণে আপনি ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা থেকে। যার কারণে আমি এই ফোনটাকে আরো বেশি মানুষজনকে সাজেস্ট করি, যদি এই ফোনটা খালি বারবার বলতেছি যে ডিজাইন নিয়ে মানুষজন থেমে যায়, ফোনের দিকে আসতে চায় না। তো ডিজাইনটাকে যদি আপনি মানে সাইডে রাখতে পারেন, এই ফোনটা আপনি চাইলে কিন্তু কিনতেও পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।